মানব জাতির ইতিহাস সংগ্রামের ইতিহাস। পৃথিবী কবিতায় রবীন্দ্রনাথ জানিয়ে দিচ্ছেন, তোমার গাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তে সংগ্রাম, ফলে শস্যে তার জয়মাল্য হয় সার্থক। জলের স্থলে তোমার ক্ষমাহীন রণরঙ্গ ভূমি, সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণের জয়বার্তা। তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয়তরুণ। ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্য শোধ হয় বিনাশে। তাই আঘাতে আঘাতে দীর্ণ জীবন নিয়ে তার কোনো অভিযোগ নেই জীবন দেবতার কাছে, বরং তিনি বলতে পারেন, আঘাত সে যে পরশ তব, সেই তো পুরস্কার। আজন্মকাল ধ্রুব সত্য বলে যাকে মেনে এলেন, জীবনের শেষ প্রান্তে এসেও সে বিশ্বাস তার টলল না। যে ধ্রুবপদে জীবন একবার বাঁধা হলো, জীবন ভোর তাকে মেলানোর অকৃত্রিম ও ঐকান্তিক চেষ্টা চলল তার জীবনে এবং গানে। সত্যকেই অবশেষে ভালোবাসলেন মন প্রাণ দিয়ে, কারণ সত্য কঠিন, তবু সে কখনো করে না বঞ্চনা। আর এই নির্মম সত্যের রূপ ধরে তার ঈশ্বর, তার সখা, তার দেবতা বারবার ধরা দেন তার কাছে। নমস্কার। কলকাতা কথকতা আন্তর্জাতিক বৈঠকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাংলালাইভ.com-এর সার্বিক সহায়তায় ও প্রযোজনায় আজকে এই অনুষ্ঠানের ৮ম পর্ব। আজকে আমাদের অনুষ্ঠানের নাম ব্যক্তিগত নক্ষত্রমালা শ্রদ্ধায় সৌমিত্র পর্ব ১। আজ আমরা এমন কিছু মানুষের মুখে এমন একজন মানুষের কথা শুনব, যিনি নিজের জীবদ্দশায় হয়ে উঠেছিলেন কিংবদন্তি। হ্যাঁ, সেই প্রিয় মানুষটি আর কেউ নন, আমাদের সবার শ্রদ্ধেয় শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন কলকাতা কথকতার একজন অভিভাবক সম। 2016 সালে থিয়েটার রোডে শ্রী অরবিন্দ ভবনে কলকাতা কথকতার প্রদর্শনী তিনি উদ্বোধন করেন। পুরো প্রদর্শনীটি তিনি ঘুরে দেখেন, তিনি তার ভালো লাগার কথা জানান। সেদিন একটি বইও তিনি উদ্বোধন করেছিলেন, আমার লেখা কলকাতা ত্রিপদী বইটি। যখনই দেখা হয়েছে তিনি সস্নেহে কাছে ডেকে নিয়েছেন, গল্প করেছেন, জানতে চেয়েছেন কি কাজ করছি আমরা। এবছর এই লকডাউনের সময় তার সঙ্গে ফোনে কথা হয়েছিল যে আমাদের কলকাতা কথকতার পত্রিকার জন্য তিনি একটি লেখা কথা, সাক্ষাৎকার বৃত্তির একটি লেখা হবে তাকে নিয়ে, যে তাঁর দেখা ছোটোবেলার কলকাতা, তাঁর দেখা কৃষ্ণনগর, তাঁর দেখা সিনেমার জগৎ, এই নিয়ে একটি লেখা হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয়ে সেই লেখাটার হয়ে উঠল না। তার স্মৃতিতে যে আমরা এই ধরনের একটি অনুষ্ঠান করতে পারছি, তাকে শ্রদ্ধা নিবেদন করতে পারছি, এতে আমরাই নিজেদের ধন্য মনে করছি। তার স্মৃতিতে কলকাতা কথকতার পক্ষ থেকে তাকে জানাই আমরা বিনম্র শ্রদ্ধা। আজকে আমাদের এই অনুষ্ঠানে শুনে নেব বিভিন্ন মানুষজনের কাছ থেকে সৌমিত্রবাবুর জীবনের নানা ঘটনা। আর সবচেয়ে বড় কথা, আমরা দেখে নেব কলকাতা কথকথার আসরের সংগ্রহে থাকা সৌমিত্রবাবুর বিভিন্ন ছবির পোস্টার, বিজ্ঞাপন, বুকলেট, লবি কার্ড আর সৌমিত্রবাবুর ওপর প্রকাশিত বিভিন্ন কাজগুলি। আমরা আশা রাখি সংগ্রাহকদের চোখে সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতি স্মৃতিতর্পণ এক অনন্য মাত্রা সংযোজিত করবে। আজকে এই অনুষ্ঠান শুরু করব আমরা যাকে দিয়ে। তিনি হলেন
আমাদের এই আসরেরই একজন অত্যন্ত ঘনিষ্ঠ কাছের মানুষ এবং অভিভাবক সম চিরঞ্জিত চক্রবর্তী। আমরা শুনে নেব সৌমিত্র বাবুর প্রতিভার বহুমুখিতার কথা। শ্রী চিরঞ্জিত চক্রবর্তী। আমি জানি না কী করে ডেসক্রাইব করব। এ বড় দুঃসময় পৃথিবীর অসুখ হয়েছে, গভীর অসুখ। দিকে থেকে লোক মারা যাচ্ছে লাখে লাখে সারা পৃথিবী জুড়ে। কিসের জন্যে? একটি অদেখা, একটি অদৃশ্য ভাইরাসের জন্যে, যার নাম কোভিড-19 বা করোনা। এই করোনা এবার কেড়ে নিল আরেকটি প্রাণ। বেলভিউ নার্সিংহোম থেকে বলা হলো যে সৌমিত্র চ্যাটার্জি আর নেই। এ কিংবদন্তি, এ লেজেন্ড তার যুদ্ধ শেষ করেছেন। 6ই অক্টোবর তিনি ভর্তি হয়েছিলেন হসপিটালে। 40 দিন ধরে লড়াই করছিলেন। সৌমিত্র চ্যাটার্জি কখনো হারতে পারেন না, বারবার ফিরে এসেছেন লড়াই করে। এবারও তাই করছিলেন এবং সত্যি সত্যি একজন সৈনিকের মতো সেই যুদ্ধক্ষেত্রেই প্রাণ দিলেন। তিনি কোনোভাবে জরাগ্রস্ত হয়ে, অসুস্থ হয়ে দীর্ঘদিন বিছানায় পড়ে থাকার মতো কোনো অসুখ নিয়ে ফিরে এলেন না বাড়িতে। যুদ্ধক্ষেত্রেই প্রাণ দিলেন তিনি। যেমন তিনি কোনি ছবিতে চিৎকার করে বলতেন খিদ্দা হিসেবে, ফাইট কনি ফাইট, তেমন আজও তিনি ফাইট করে চলে গেলেন। হ্যাঁ, কদিন আগেই তিনি একটি কবিতায় বলছিলেন না, আয় মৃত্যু তোর সঙ্গে 3 পাত্তি খেলি। এরমই খেলার ছলেই বোধহয় চলে গেলেন তিনি, মৃত্যুর সঙ্গে 3 পাত্তি খেলতে গেলেন। খেলায় হার জিত আছে, হয়তো সেই কারণে মৃত্যু জিতে গেল। কিন্তু আমরা হারালাম এক কিংবদন্তিকে, আমাদের শ্রেষ্ঠ মানুষটিকে। উত্তম কুমার চলে গেছিলেন 40 বছর আগে। 1980 সালে উত্তম কুমার যখন মারা যান, তখন মানুষের ঢল নেমেছিল সারা রাজ্য জুড়ে, দেশ জুড়ে, কলকাতা জুড়ে। তেমনি আজও সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্যে সারা শহর ভেঙে পড়েছিল। কিন্তু আজকে কোনো রকম ধর্মের বিভেদ নেই, কোনো রকম পার্টি, কোনো রকম রঙের বিভেদ নেই। আজ সবাই একটি মন্ত্রে, এবং সে মন্ত্রটি হলো সৌমিত্র চট্টোপাধ্যায়, এক শ্রেষ্ঠ পুত্র এই বাংলার। তিনি চলে গেলেন। তিনি কি পুরস্কার পেয়েছেন জীবনে? পৃথিবীতে যতগুলো পুরস্কার আছে সবই তো তিনি পেয়েছেন। তিনি ফ্রান্সের শ্রেষ্ঠ পুরস্কার লিজিয়ন অফ অনার পেয়েছেন, যেটি তার আগে তার গুরুদেব সত্যজিৎ রায় পেয়েছিলেন। তিনি আমাদের এখানকার পুরস্কার পেয়েছেন। তিনি পদ্মভূষণ পেয়েছেন, তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন তার পদক্ষেপ ছবির জন্যে, আবার দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। আর কিছু বাকি নেই। পুরস্কারে ভরে গেছিলেন, কিন্তু তবু তার অভিনয় করার খিদেটা মিটছিল না। তিনি বারবার বলতেন যে আমার সবসময় খিদে থাকে অভিনয়ের, তাই তিনি অভিনয় করে যান। তিনি কবিতা লিখতেন, তিনি এক্ষণ পত্রিকার এডিটর ছিলেন নির্মাল্য আচার্যর সঙ্গে। তিনি ছবি আঁকতে পারতেন, তিনি নাটক লিখতেন, অনুবাদ করতেন, নাটক পরিচালনা করতেন এবং অভিনয় করতেন। আমরা মুগ্ধ হয়ে যেতাম সেসব নাটক দেখে, আমরা মুগ্ধ হইতাম তার অভিনয় দেখে, তার চলচ্চিত্র দেখে। তুলনা হবে না এই অভিনেতার। ইনি চিরকালের, এনার মৃত্যু নেই। ওনার সঙ্গে একটা আত্মীয়তার পাশে একটু আবদ্ধ ছিলাম আমি। আমার স্ত্রীর বড় পিসিমার বাড়ি ছিল সাঁতরাগাছিতে। সেই সাঁতরাগাছিতে তার যে ছেলে সুশান্ত ব্যানার্জি, বা আমরা বলতাম লালুদা, তার সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি পড়তেন স্কুলে, এবং দুজনের অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন। তারা বহুদিন নাটক করেছেন একসঙ্গে। তিনি একজন নাট্যমোদী এবং নাট্যপ্রেমী ছিলেন।
কিন্তু এই বন্ধুত্ব কখনো যায়নি, কারণ কোনো স্টার ইমেজ মেনটেন করতেন না তিনি। অত্যন্ত সরল সাধারণভাবে মিশতেন মানুষের সঙ্গে, একদম সাধারণ মানুষের মতো। অত বড় অভিনেতা, কিন্তু তার কোনো অহংকার ছিল না। সেই জন্য তাদের বাড়িতে নেমন্তন্ন ছিল। আমি আমার স্ত্রী গেছি, গিয়ে দেখলাম সৌমিত্রদা এসেছে। তারপরে ফেরার সময় খাওয়া দাওয়া করে গল্পগুজব করে ফেরার সময় সৌমিত্রদা গাড়ি চালিয়ে, তার তখন একটা অ্যাম্বাসেডার গাড়ি ছিল, সেটি সম্ভবত হালকা নীল রঙের, সে গাড়িটি চালিয়ে তিনি আমাদের দুজনকে আমাদের বাড়ি পৌঁছে দিয়ে তারপরে বাড়ি গেলেন। আমাদের বাড়িতে নেমন্তন্ন করে যে সৌমিত্রদা বৌদি এসছেন, এখানে গল্পগুজব হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। আমি বহু ছবিতে অভিনয় করেছি। প্রতীক ছবিতে তিনি আমার বাবার রোলে অভিনয় করেছিলেন প্রথম। তারপর তো এতদিনে এত লম্বা ক্যারিয়ারে বহু ছবিতে তিনি অভিনয় করেছেন আমার সঙ্গে। আমার নিজেরও একটি ছবিতে তিনি ছিলেন। এরকম একজন মানুষ, সেই মানুষটা আজকে চলে গেছে। তাই ভারাক্রান্ত হৃদয়ে, আমি জানি না আমি আর কীভাবে ডেসক্রাইব করব, আজকে মনটা বড্ড খারাপ। আসুন আমরা সবাই প্রে করি তিনি যে অমর লোকে গেছেন সেখানে তিনি সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এবং তার এই অসম্ভব খিদে কাজ করার জন্যে, এই যে তিনি 6 দশক ধরে এখানে কাজ করে গেছেন, এটা পৃথিবীতে খুব কম হয়েছে। সত্যজিৎ রায়ের সম্ভবত 34টি সব রকম মিলিয়ে ছবি, তার মধ্যে 14টির নায়ক ছিলেন তিনি, অভিনেতা ছিলেন তিনি। অসম্ভব পছন্দ করতেন সত্যজিৎ রায়, এবং তিনি বলেছিলেন আমার এতগুলো ছবির মধ্যে যদি 14টা ছবি সৌমিত্র করে থাকে, তাহলে এটাতেই যথেষ্ট বলা হয়ে যাচ্ছে যে সে আমার কত প্রিয়। এরকম একজন অভিনেতা যিনি তরুণ মজুমদারের ছবি করেছেন, তপন সিনহার ছবি করেছেন, শ্রেষ্ঠ যত আমাদের এখানকার ভালো ছবি সব তিনি করেছেন। সেরকম একজন মানুষ, আমাদের ইন্ডাস্ট্রির মাথা, আমাদের অভিভাবক, তিনি চলে গেলেন। অপূরণীয় ক্ষতি হলো বাংলা ছবির, অপূরণীয় ক্ষতি হলো সারা পৃথিবীর নাট্য ব্যক্তিত্বের, এবং অপূরণীয় ক্ষতি হলো এই ভারতবর্ষের। এই ক্ষতি কোনোদিন পূরণ করতে জানি না, যদি তিনি বারবার আসেন তাহলে হয়তো এই ক্ষতিপূরণ হতে পারবে। আসুন আমরা সবাই প্রেয়ার করি তার আত্মার শান্তির জন্য। ধন্যবাদ। তিনি ছিলেন বটবৃক্ষ, তার জ্ঞান ছিল সমুদ্রের মতো, এমনই ধারণা পোষণ করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শুনে নি তার প্রিয় সৌমিত্র জেঠুর সম্পর্কে তাঁর স্মৃতিচারণা। শ্রীমতী ঋতুপর্ণা সেনগুপ্ত। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্ত, এবং কলকাতার কত কথা এই অর্গানাইজেশনকে আমার সাধুবাদ জানাই। আপনাদের এই অর্গানাইজেশনে বহু ভেটারেন্সরা আছেন, বহু বুদ্ধিজীবী, এবং সারা পৃথিবী থেকে মানুষরা আছেন যারা এই অর্গানাইজেশনের মাধ্যমে অনেক কিছু আমাদের জানাচ্ছেন এবং অ্যাওয়্যার করছেন। আমাকে যে বিষয় নিয়ে বলতে বলা হয়েছে, সেই বিষয়টা এতটাই সেন্সিটিভ যে ঠিক বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। আমার 25 এর ওপরে 26 বছরের ক্যারিয়ারে সৌমিত্র জেঠু এত অদপ্রদভাবে জড়িয়ে আছেন আমার কমার্শিয়াল ফিল্ম, আমার আর্ট, আমার মিডল রোড সিনেমা, যে ধরনের সিনেমাই হোক সেখানেই সৌমিত্র জেঠু মানে এক এবং অনবদ্য। তো আমি যখন আমার ক্যারিয়ার শুরু করেছিলাম অনেক বছর আগে, সেই সময় শেষ চিঠি বলে একটা ছবি করেছিলাম সৌমিত্র জেঠু এবং তনুজা আন্টির সাথে, এবং আবার সেই লেজেন্ডারি পেয়ার। তো তারপরে পারমিতার একদিন, দেবীপক্ষ, নিশিযাপন, মহানায়িকা, তারপরে
অনেক বহু বহু ছবি, মানে আমার একটা সময় আমার মনে আছে প্রত্যেকটা ফ্লোরেই বোধহয় 2 ঘন্টা পরে পরে আমার সৌমিত্র জেঠুর সাথে দেখা হতো, কারণ মানে এভরি সেকেন্ড ফিল্ম হি ওয়াজ দেয়ার, মানে আমার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। এবং পরবর্তীকালে আমরা প্রাক্তন, বেলা শেষে এবং বেলা শুরুটা এখনো রিলিজ হয়নি, যেটা রিলিজ হতে চলেছে। মানে ওনার সম্বন্ধে যতটাই বলবো ততটাই কম, কারণ উনি হচ্ছেন মানে আমাদের গাইডিং লাইট। মানে উনি নেই এই কথাটা কোনোদিনই আমি ভাবতে পারবো না, কারণ আমার মনে হবে যে সেটে বসে ওনার সাথে কথা বলছি, ওনার কথা শুনছি, ওনার প্রত্যেকটা কথার মধ্যে এতটাই উইজডম, এতটাই মানে অপার নলেজ, মানে হি হ্যাড আ ভাস্ট, মানে হি ওয়াজ সো ভাস্ট, এর আ ভাস্ট নলেজ, মানে একদম সমুদ্রের মতো ওনার জ্ঞান, ওনার পাণ্ডিত্য, ওনার মানে কবিতা, ওনার নাটক, ওনার এভরিথিং। মানে উনি এত বিদগ্ধ এবং এত কমিটেড একজন শিল্পী, সত্যি আমার দেখা নেই। আর ওনার ডেডিকেশন আর কমিটমেন্ট আর সাবমিশন টু দ্য ক্রাফট এতটাই পাওয়ারফুল যে আমার ধারণা যে আমাদের বাংলা সিনেমা তার সব থেকে পাওয়ারফুল যেই একটা মানে স্ট্রেংথ ছিল, সেটা বোধহয় আর রইল না সৌমিত্র জেঠুর। তবে আমার মনে হয় যে ওনার যে লেগেসি বা উনি যেটা আমাদের দিয়ে গেছেন সেটা এতটাই পাওয়ারফুল যে প্রত্যেক দিন আমরা সেটা সেলিব্রেট করতে পারি, রাদার দ্যান মর্নিং আমরা সেটা সেলিব্রেট করা উচিত। কারণ মানে আমাকে কিছুদিন আগে একটা ইন্টারভিউতে কেউ জিজ্ঞেস করছে যে মানে ওনাকে কোন ছবিতে সবসময়, মানে কারা ওনাকে সব থেকে বেশি মিস করবেন, কোন ধরনের ছবি। আমি তখন বলেছিলাম যে সব ধরনের ছবি ওনাকে মিস করবে, কারণ উনি এমনই একজন শিল্পী ছিলেন যে মানে শিল্পের, মানে উনি নিজে একজন আন্তর্জাতিক মানের শিল্পী, কিন্তু উনি নিজের আন্তর্জাতিক মানটা কতটা বড়, কতটা কম, বা কতটা বেশি, কতটা সাংঘাতিক, সেটা উনি কখনো বিচার করেননি। উনি শিল্পের মানটা নিয়ে সব থেকে বেশি ছিলেন, এবং ওনার এই শিল্পের মানটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। মানে হিজ নেম ওয়াজ, মানে এক কথায় ইন্টারন্যাশনাল সিনেমাতে ফিচার করতো, মানে কোনো উইদাউট এনি মানে সেকেন্ড থট। তা উনি এই যে গ্লোবাল ম্যাপে নিজের এই জায়গাটা করে নিয়েছিলেন, কিন্তু উনি কখনো বাংলা ছেড়ে যাননি। আমার ধারণা অনেক মানুষ নিশ্চয় অনেক ল্যাঙ্গুয়েজ থেকে ওনাকে নিশ্চয়ই অফার করা হয়েছিল, কিন্তু কোনোদিনই ওনাকে আমরা কেউই বাংলা ছেড়ে যেতে দেখিনি। বাংলা ভাষার প্রতি এত ভালোবাসা, এত শ্রদ্ধা, আর বাংলা ভাষাকে যেই পর্যায়ে উনি নিয়ে গেছিলেন, ওনার কবিতা, ওনার নাটক, ওনার গান, ওনার মানে জীবনানন্দের কবিতা, রবীন্দ্রনাথের কবিতা দরাজ গলায় সেটে উনি বলতেন, এবং আমরা মুগ্ধ হয়ে শুনতাম। মানে আমার মনে হয় যে আমি যখন সেটে যাব, আমি গিয়ে দেখবো সৌমিত্র জেঠু একটা কোনায় একটা চেয়ারে বসে আছেন, কিছু ভাবছেন, বা হয়তো আমাদের কবিতা বলে শোনাচ্ছেন। আমি কখনোই ভাবতে পারবো না যে এই মানুষটা নেই। এবং আমাকে অত্যন্ত স্নেহ করতেন, আর অনেক অনেক ছবির মাধ্যমে আমরা একে অপরের সান্নিধ্য পেয়েছি। এবং I've never seen a handsome man like him. মানে এত ওনার ছত্রছায়াটা, মানে এত, মানে উনি একটা বটবৃক্ষের মতো মানুষ, এবং একটা কোনো বিষয় না, মানে ওনার পাণ্ডিত্যটা এত সব কিছুর ভেতরেই এত প্রবল, এত স্ট্রং, যে কোনটা মানে একটা কোনো বিষয় যে উনি খুব পারদর্শী তা না। ওনার পারদর্শিতাটা এত বেশি ভার্সেটাইল যে যেই দিক থেকেই বলবো সেদিক থেকেই ওনাকে মানে হি ওয়াজ আনফ্যাথমেবল। তো অফকোর্স মানে আমি খুব প্রিভিলেজড, এবং আমি খুব মানে ব্লেসড যে এরকম একজন স্টলওয়ার্টের সঙ্গে, এরকম একজন প্রবাদ প্রতিম পুরুষের সঙ্গে আমি কাজ করতে পেরেছি। এবং উনি বাংলা ছবির ধারক বাহক ছিলেন বলে আমার মানে
মনে হয়। এবং এত ধরনের চরিত্র, এত ধরনের কাজ আহ, মানে একজন অভিনেতা যে করে যেতে পারে, এবং আহ, এই বয়স অবধি এসে তার অক্লান্ত কাজ করার মানসিকতা। মেলা শুরুর সময় দেখেছি অনেক রাত হয়ে গেছে শুটিংয়ে, এবং আমাকে হয়তো ডিরেক্টররা রিকোয়েস্ট করেছে যে একটুখানি বলো, সৌমিত্র যেটুকে গিয়ে আর দুটো সিন জাস্ট করেই হয়ে যাবে। উনি হাসি মুখে করেছেন, ওনার শরীর খারাপ, তাও উনি কখনো না বলেননি কাউকে। হয়তো বলেছে আচ্ছা একটু একটু পরে করছি, এক্ষুনি পারছি না, কিন্তু এই যে এই যে ভালোবাসা, এই যে সবার প্রতি মানে এই মানে অভিনয়টাকে ওনার, মানে উনি অনেক অভিনেতার সঙ্গে আমি কাজ করেছি, তারা হয়তো অনেক ব্যাপারে ফাঁসি হয়েছেন, অনেক ব্যাপারে দেখেছি যে ভাল লাগছে না, হয়তো এই মুহূর্তে করবো না, কিন্তু আমি সৌমিত্র যেটাকে কোনোদিন দেখিনি। মানে এবং একটা নতুন ডিরেক্টরকে উনি জিজ্ঞেস করতেন যে আচ্ছা ভাই ঠিক হলো তো শটটা। মানে এই যে মানে নিজেকে রোজ নতুন করে ডিসকভার করা, এবং নিজেকে নতুন করে চেনা, এবং নিজেকে নতুন করে মানুষের কাছে মানে মানুষকে চেনানো, মানে উনি ওনারই তুলনা, মানে ওনার কোনো বিকল্প হবে না, নেই। আর সৌমিত্র জেঠুর সমস্তটাই এতটাই পাওয়ারফুল যে মানে মানে আমার ইন্ডিয়ান সিনেমা বলবো আমি, যে ইনডেটেড হয়ে থাকবে এই মানুষটার কাছে, যে সিনেমাকে সমৃদ্ধ করে গেছেন এবং সিনেমাকে ভালোবেসে মানে টু দ্য কোর, মানে একদম মানে মুভি ইন্ডাস্ট্রিকে উনি ওনার সন্তানের মতো ভালোবাসতেন। এবং শুধু শুধু মুভি না, মানে শিল্পের যে কোনো মাত্রাতেই উনি অনন্য, এবং ওনাকে উনি একজন অমূল্য আমাদের কাছে। এবং আমি চাই মানে আমি যতদিন মানে এই অ্যাটমসফিয়ারে বা আমি এই শিল্পের মধ্যে আমি যতদিন থাকবো, উনি হবেন আমার শ্রেষ্ঠ ইন্সপিরেশন। থ্যাংক ইউ। তোমার পায়ের পাতা সবখানেই পাতা, কোনখানে রাখব প্রণাম। সংস্কৃতির সব আঙিনাতেই ছিল তার অবাধ বিচরণ। নাট্যপ্রেমী সৌমিত্র চট্টোপাধ্যায়। শুনে নেব চন্দন সেনের মুখে শ্রী চন্দন সেন। আমার কাছে প্রত্যেকটা মানুষের জীবনে যেমন কয়েকটি আলোকবর্তিকা থাকে, যাকে বা যাঁদের দেখে নিজেদের মানুষ তৈরি হয়। সৌমিত্র চট্টোপাধ্যায় আমার কাছে যৌবনের কৈশোর থেকেই এমনই এক মানুষ। মা সন্ধ্যা চক্রবর্তী অভিনয় করতেন, এবং ফলত মা সৌমিত্রদার সঙ্গে অভিনয় করেছেন প্রফেশনাল বোর্ডে এবং অন্যান্য জায়গায়। তো সেই সূত্রেই আলাপ, এবং পরবর্তী ক্ষেত্রে যখন নিজে কাজ করতে গেছি তখন সৌমিত্রদার সান্নিধ্যও পেয়েছি, কিছুটা স্নেহ পেয়েছি। একটা ইচ্ছা চিরকালীন অপূর্ণ থেকে গেল, মঞ্চে ওনার সঙ্গে অভিনয় করার ইচ্ছে। আমরা একটা প্রস্তাব নিয়ে গিয়েও ছিলাম। আমাদের দুটো নাটক উনি দেখেছেন, দেখতে এসেছিলেন, এবং ওনার লেখার মধ্যেই সে নাটক দুটি সম্পর্কে ওনার প্রশংসা আছে। সৌমিত্র চট্টোপাধ্যায় আমার কাছে পরিচয় হচ্ছে আমার বাবা যখন একবার এক্ষণের একটা শ্রেষ্ঠ লেখা নিয়ে সংগ্রহ করে দেওয়া হয়েছিল, সেটাই আমার প্রথম সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ। সে অর্থে সিনেমার হিরো হিসেবে তো ছোটবেলা থেকেই দেখে আসছি, কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় আমার সৌমিত্র চট্টোপাধ্যায়, তাঁর সাথে আলাপ আমার ওই এক্ষণ পত্রিকার মধ্যে দিয়ে। তারপর কিছু কিছু জায়গায় উনি ব্যক্তিগত পরিসরে বন্ধুবান্ধবদের আসরে উনি কিছু আবৃত্তি করেছেন,
গান গেয়েছেন বেশ কিছুদিন আগে থেকেই। সেই সূত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আরও বেশি করে সৌমিত্র চট্টোপাধ্যায়কে জানা। তবে সবার উপরে দাঁড়িয়ে আমি মনে করি যে সৌমিত্র চট্টোপাধ্যায় পেশাদারি মঞ্চে যে একটা সম্পূর্ণ অন্য ধারার নাটক করা যায় বা সম্ভব উৎপল দত্তের পরে, সেটা উনি প্রমাণ করে দিয়েছেন। যদিও গণেশবাবু আছেন যিনি রঙ্গনায় খুবই ভালো ভালো প্রযোজনা করেছেন, কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় যে তার 3-4টে নাটক পেশাদারি মঞ্চে অভিনীত হয়েছে, আমি সামান্য হলেও পেশাদারি মঞ্চের নাটক নিয়মিত দেখতাম, এবং আমি সেই তুলনা করেই বলছি তখন চারপাশে, বিশেষ করে এই 80 দশকের শেষের দিক থেকে চারপাশে যে সমস্ত নাটকগুলো অভিনীত হতো তার মাঝখানে দাঁড়িয়ে ওরকম একটা নাটক, অবশ্যই মনে রাখতে হবে যে তখন কিছু প্রযোজকও ছিলেন যারা মনে করতেন যে ভালো নাটক করতে হবে, করলে ভালো হয়। আমার অসুস্থতার জন্য সৌমিত্রদা সাহায্য করেছিলেন। নীলাঞ্জনা দি পেইন্টার, তিনি একটি এক্সিবিশন করেছিলেন যাতে আমার অসুস্থতার জন্য কিছু অর্থ সাহায্য হয়। সৌমিত্রদা এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন। আমাকে একটু স্নেহই করতেন। আজীবন বামপন্থী একজন কবি, নির্দেশক, নাটককার, প্রবন্ধকার। আমার মনে হয় যে মানে আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে মানুষের চলার পথে কিছু কিছু ঘর দরকার লাগে যেখানে মাঝে মাঝে গিয়ে বসতে হয়, শ্রান্তি কাটাবার জন্য কিছু কিছু ঘরের দরকার পড়ে, যেখানে আগামীর পথটা কীরকম হবে সেই বাড়িগুলোতে গেলে কিছুটা সন্ধান পাওয়া যায়। এমন মানুষ ধীরে ধীরে চলে যাচ্ছেন। সম্প্রতি শ্রী সুধীর চক্রবর্তীও চলে গেলেন। আমার মনে হয় সৌমিত্রদা যে একটা বিশাল কাজ করে গেছেন, অনেক কাজ সৌমিত্রদার। আমাদের দায়িত্ব আছে সেই কাজগুলোকে কোথাও না কোথাও ভবিষ্যৎ সমাজের কাজে লাগানোর জন্য চেষ্টা করব। কিন্তু সৌমিত্রদা থাকবেন এই কারণের জন্যই যে সৌমিত্রদা অনেক রসদ রেখে গেছেন, যে রসদগুলো দিয়ে আগামী দিনে পথ চলা যাবে। আমি প্রণাম জানাই, এবং তার সঙ্গে সঙ্গে ওনার শবদেহে আমার একটা শ্লাঘার বিষয় আছে, যে ওনার শবদেহে যে খুব জরুরি একটি প্রাপ্য ছিল যা ঘটছিল না। ওনার একটি খুব সুদৃঢ়ভাবে এবং সবেগে সশ্রদ্ধভাবে লাল সালাম পাওয়ার কথা ছিল। আমার শ্লাঘা যে আমি সেটা ঘটাতে পেরেছি। তিনি এই বিরাট চলচ্চিত্র পরিবারের শুধু যে অভিভাবক ছিলেন তা নয়, ছিলেন প্রকৃত শিক্ষক। এই কথাই মনে করেন অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়, শ্রী কৌশিক বন্দ্যোপাধ্যায়। নমস্কার। সৌমিত্র চট্টোপাধ্যায়, তার সম্পর্কে কিছু বলার অনুরোধ আমার কাছে এসেছে। সত্যি কথা বলতে কি, সৌমিত্র চট্টোপাধ্যায় কত বড় অভিনেতা, তিনি কত বড় কবি, বা তিনি কত বড় নাট্যকার বা নাট্য পরিচালক, এটা আমার মুখে বলাটা আমার ধৃষ্টতা। তাই অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় বা
কবি সৌমিত্র চট্টোপাধ্যায় বা নাট্য পরিচালক সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমি একটা কথা বলবো না। তবে যেটা তার সম্পর্কে বলবো সেটা তার হেডিংটা হওয়া উচিত শিক্ষক সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায় আমার শিক্ষক। যদিও আমি বলে রাখি, আমি তার সঙ্গে কখনো কোনো মঞ্চে অভিনয় করবার সুযোগ পাইনি, কিন্তু অজস্র ছবিতে অভিনয় করেছি। যে ছবিগুলো কোনোটাই যে খুব উচ্চমানের ছবি সেটা আমি বলবো না, মেইন স্ট্রিম বাংলা কমার্শিয়াল ছবি, সেই সব ছবিতে অভিনয় করেছি। আমি সেই ছবি সম্পর্কেও কোনো কথা বলবো না। তার জন্মসূত্রে অত্যন্ত শৈশব থেকে, অত্যন্ত ছেলেবেলা থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার যোগাযোগ, আমার পারিবারিক কারণে। কিন্তু সেটাও কথা নয়। কথা হচ্ছে, আমি যখন অভিনেতা হিসেবে এলাম বাংলা চলচ্চিত্র শিল্পে, তখন থেকে আমি সৌমিত্র চট্টোপাধ্যায়কে যেভাবে দেখেছি তার চলে যাওয়ার শেষ দিন অবধি, সেখান থেকে আমি বলাটা শুরু করব যে কেন ওনাকে আমি আমার শিক্ষক বললাম। এটা বলতে গিয়ে 2-3টে ইনসিডেন্টের কথা আমি আপনাদেরকে বলবো। 2-3টে ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন যে আমি কেন ওনাকে শিক্ষক মনে করি, এবং সর্বসম্মুখে বলছি আমি যে আমি ওনাকে অনুসরণ করি, অনুকরণ করি, আমৃত্যু আমি সেটাই করি। একদিনের একটা ঘটনা বলি। একটি অত্যন্ত নিম্নমানের চলচ্চিত্র, সেই চলচ্চিত্রের শুটিং ওনার সঙ্গে আমার ছিল। দক্ষিণ বাংলায়, মানে সাউথ বেঙ্গলে ডায়মন্ড হারবারের আশেপাশে কোনো একটা গ্রামে আমরা শুটিং করতে যাব। তা উনি ওনার মতো আলাদা গেছেন, আমি আমার মতো আলাদা গেছি। মে মাসের গরম, কাঠ ফাটা গরম। তখন একটা রেল স্টেশনে শুটিং হচ্ছে, ফাঁকা একটা রেল স্টেশন, যেখানে সব ট্রেন দাঁড়ায়ও না, সেটা এতই ছোট একটা স্টেশন। তা পরিচালক এবং প্রযোজকরা ইচ্ছে করে সেই স্টেশনটি বেছে নিয়েছে যাতে সেখানে কোনো প্যাসেঞ্জারের ভিড় না হয়, কারণ সেখানে ট্রেন দাঁড়ায় না বেশিরভাগ ট্রেনই। তা দুপুর 12টা নাগাদ আমার কল টাইম ছিল, আমি দুপুর 12টা নাগাদ সেই লোকেশনে পৌঁছে আমি দূর থেকে দেখি ওই কাঠফাটা গরমের মধ্যে রেল স্টেশনের প্ল্যাটফর্মের ওপরে একটা চেয়ার নিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় বসে রয়েছেন। তো আমি প্রোডাকশনের ছেলেদের জিজ্ঞেস করলাম যে ওনাকে বসিয়ে রেখেছো, একটা ছাতাও দাওনি? বললো আসলে ওনার শর্ট চলছে তো। আমি ও আচ্ছা ঠিক আছে। তো আমি স্বাভাবিকভাবেই ওনার কাছে পৌঁছালাম, ওনার কাছে গেলাম, গিয়ে আমি বললাম যে আপনি এই গরমের মধ্যে এখানে বসে রয়েছেন, এবং খুব মানে যেহেতু আমার সঙ্গে সেই সম্পর্কটা ছিল, অতটাই কাছের সম্পর্ক ছিল, আমার বলার অধিকারও ছিল। তা আমি বললাম যে এই গরমের মধ্যে আপনি এই ছবিটা শুটিং করতে এলেন, এই ছবিটা না করলে কি হতো না? তো তখন উনি আমাকে বললেন যে না রে, আসলে আমি ছবিটা শুটিং করাটা আমার কাছে খুব একটা যে ভুল ডিসিশন হয়েছে তা নয়, তবে আমি এমনি শারীরিকভাবে একটু ক্লান্ত বোধ করছি। তা আমি বললাম যে কেন, হঠাৎ কেন? বললো আসলে কালকে দিল্লির ফ্লাইটটা এত লেট ছিল যে আমি অনেক রাত্রিরে বাড়ি ফিরেছি, আর সকালবেলা এসেই আবার রেডি হয়ে এখানে চলে আসছে। বললাম দিল্লির ফ্লাইটটা মানে? বলে যে কালকে দাদা সাহেব ফালকে পুরস্কারটা নিতে গিয়েছিলাম। শোনা মাত্র আমার শরীরটার ভেতরে কেন আনচান করে উঠলো, যে আমার মনে হলো আমার পায়ের তলা থেকে মাটিটা সরে গেল। সৌমিত্র চট্টোপাধ্যায় যিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন, এবং সেই দাদা সাহেব ফালকে পুরস্কারটা গ্রহণ করবার জন্য তিনি গেছেন দিল্লিতে, রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিয়েছেন, এবং ইমিডিয়েটলি তার পরের দিন একটা ছবিতে তিনি অভিনয় করতে এসেছেন, যে ছবিটি উনি জানেন, আমরা জানি, আমরা সকলে জানি যে অত্যন্ত নিম্নমানের একটা ছবি, যে ছবিটা হয়তো বা রিলিজই করবে না, বা রিলিজ করলেও 2-3 দিনের বেশি চলবে না। তিনি কিন্তু একেবারে সময়ের মধ্যে সেই কাজটিও করতে এসেছেন। কোন দাদা সাহেব ফালকে পুরস্কার? যেটা লতা মঙ্গেশকর পেয়েছেন, যেটা রাজ কাপুর পেয়েছেন, শশী কাপুর পেয়েছেন, ঋষিকেশ মুখার্জি পেয়েছেন, কত নাম বলবো। এইরকম একটা সর্বোচ্চ, মানে এই কান্ট্রির একটা সর্বোচ্চ সম্মান গ্রহণ করেছেন, করে তার পরের দিনকেই এসেছেন এমন একটা ছবি শুটিং করতে, যে ছবিটা ওনার কেরিয়ারে থাকলো কি না থাকলো ডাজন্ট ম্যাটার। তখন আমি ওনাকে বললাম যে আপনি কালকে দাদা সাহেব ফালকে পুরস্কার নিয়ে আজকে এই ছবিটা শুটিং করতে এলেন,
তখন উনি আমাকে একটা কথা বলেছিলেন। উনি আমাকে বললেন যে আসলে কি জানিস, ছবিটা যখন রিলিজ হবে, যেখানেই রিলিজ হোক, যখন পর্দায় আমার মুখটা আসবে, আমার একটা দায়িত্ব থেকে যায়। আমি জানি যে অনেক চোখ আমার দিকে তখন তাকিয়ে রয়েছে। অভিনেতা হিসেবে এর চেয়ে বড় শিক্ষা আমি সারা জীবনেও পাইনি। উনি বলার সঙ্গে সঙ্গে আমার মাথাটা নিচু হয়ে গেল, এবং সেদিনের পর থেকে যত নিম্নমানের ছবি আমি করতে যাই না কেন, যত নিম্নমানের কাজই আমি করতে যাই না কেন, ওনার ওই শব্দটা আমার কানে বাজে যে যখন তো স্ক্রিনে তোমাকে দেখা যাবে, তখন তুমি জানবে যে হাজার চোখ তোমার দিকে তাকিয়েছে, সেখানে যেন কোনো ফাঁকি না থাকে। এর চেয়ে বড় শিক্ষক কি আর হয়? আর আছে? আমার জীবনে তো খুব কম আছে। আরো কিছু বলি আপনাদেরকে। একটা মানুষ ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যে কতটা গ্রাউন্ডেড ছিলেন, তার দু চারটে ছোট্ট এক্সাম্পল আপনাদের দিলে আপনারা বুঝতে পারবেন। আমাদের টেকনিশিয়ান স্টুডিওতে দুস্থ শিল্পীদের সাহায্যের জন্য একটা সংগঠন রয়েছে, সেটার নাম সিনেটেল। সেই সিনেটেল বছরে দুবার ব্লাড ডোনেশন ক্যাম্প করে, আই চেক আপ ক্যাম্প করে। সেটা শুধুমাত্র দুস্থ শিল্পী এবং টেকনিশিয়ানদের জন্য, যারা পয়সা খরচ করে ডাক্তারদের কাছে যেতে পারে না, তাদের জন্য এগুলো বছরে দুবার তিনবার করা হয়। এবং সেই সিনেটেল সংস্থার প্রেসিডেন্ট হচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, এবং আমরা সাধারণ মেম্বার, আমরা বছরে যা পারি সামান্য কিছু আর্থিক সাহায্য করি। সবাই করেন, অনেকেই করেন, তারা মেম্বারশিপটা পায়। তো আমি সেরকম একজন মেম্বার ওখানকার। তা বছরের দু তিনবার ব্লাড ডোনেশন ক্যাম্প বা আই চেকিং ক্যাম্প হয়, আমরা সেইখানে উপস্থিত থাকি, ফিজিক্যালি উপস্থিত থাকি। বয়স্ক লোকেদের একটু ইন্সপায়ার করা বা তাদের পাশে আমরা রয়েছি এইটুকুই বোঝাবার জন্য। ডাক্তাররা আসেন, চোখের ডাক্তার আসেন, এবং মূলত টেকনিশিয়ানসরা এবং দুস্থ শিল্পীরা সেখানে থাকেন। আপনারা বিশ্বাস করুন, প্রত্যেক বছর প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা প্রোগ্রামে সৌমিত্র চট্টোপাধ্যায় নিজে ব্যক্তিগতভাবে আসেন। এবং শুধু তা নয়, ওখানে একটা লাঞ্চের ব্যবস্থা থাকে, যেখানে গরিব দুস্থ টেকনিশিয়ানসরা তাদেরকে খাওয়ানো হয় ওদের। আপনারা বিশ্বাস করুন, প্রতিবার আমি দেখেছি সৌমিত্র চট্টোপাধ্যায় নিজে ওই দুস্থ টেকনিশিয়ানদের সঙ্গে এক টেবিলে বসে খাবার খেয়েছেন। একজন ইন্টারন্যাশনালি ফেমাস অভিনেতা, এবং খেয়েছেন মানে তিনি দেখাবার জন্য নয়, তিনি তৃপ্তি করে আনন্দ করে খেয়েছেন। এই হচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এর চেয়ে বড় শিক্ষক আরো হয়? আজকাল দেখি বহু শিল্পী, এমনকি পরিচালকদের, কারোর BMW, কারোর মার্সিডিজ বেঞ্চ, কারোর পোর্শে। ওনার বাড়িতে একটা সামান্য একটা ছোট গাড়ি ছিল মাত্র। কোনোদিন কোনো কথায় একটা শব্দে উনি কখনো বুঝতে দেননি যে উনি কি। উনি সম্প্রতি প্রতিদিন পত্রিকায় ওনার একটা আত্মজীবনী লিখেছিলেন, যেটা ধারাবাহিকভাবে বেরিয়েছিল। তার নাম ছিল ফিরে দেখা। তা আমি প্রতিটা সংস্করণই মন দিয়ে পড়েছিলাম। পড়তে গিয়ে আমি দেখেছিলাম যে উনি ওনার জীবনের বিভিন্ন গল্প বলেছেন। সেই গল্পগুলো প্রায় সব কটা গল্পই আমি নিজেই ওনার মুখ থেকে শুনেছি। উনি যখনই আমি অভিনয় করতাম গল্পের ছলে, সেই সমস্ত গল্প আমাকে বলতেন, সবাইকে বলতেন, আমিও তাদের একজন ছিলাম। একটা ঘটনা যেটা উনি কখনো বলেনি, যেটা উনি ফিরে দেখাতে লিখেছিলেন, সে ঘটনাটা আর কিছুই নয়। চারুলতা যখন বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে যায়, তখন বার্লিন ফেস্টিভ্যালের একটা নিয়ম ছিল যে একই ছবিকে দুটো পুরস্কার, দুটো ক্যাটেগরিতে প্রাইজ দেওয়া যায় না, এরকম একটা কি একটা ছিল, আমার এক্ষুনি সেটা মনে পড়ছে না, কিন্তু এরকম একটা ছিল। কিন্তু চারুলতার সময় সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্যে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল কমিটি সেই নিয়মটা বদলে বা চারুলতাকে দুটো পুরস্কার দেওয়া হয়েছিল। এটা উনি ওনার ফিরে দেখা আত্মজীবনীতে লিখেছিলেন, কিন্তু আমাদের কখনো বলেননি। ওটা পড়ার পর আমি খানিকক্ষণ চুপ করে থাকলাম যে ওনার পুরো লেখাটার সব ঘটনাই উনি বলেছেন, কই এটা তো বলেনি। তারপর আমার সঙ্গে ওনার এক জায়গায় দেখা হয় শুটিং, আমি ওনাকে জিজ্ঞেস করি যে আপনি তো এত গল্প আমাকে বলেছেন, যার প্রায় সব কটা গল্প আপনি ফিরে দেখাতে বললেন, কিন্তু কোনোদিন তো এটা বলেননি যে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে ঘটনাটা ঘটেছিল। এত বছরের, এই 40-50 বছরের মধ্যে আপনি কখনো আমাকে এই গল্পটা বলেননি। উনি আমার পিঠটা ছাপড়ে বললো, যা না ছাড়, তাতে কি হয়েছে। এতটাই গ্রাউন্ডেড একটা মানুষ যে কখনো
নিজের কোনো প্রচার করেননি। তবে উনি কি ছিলেন সেটা আমরা সেদিন বুঝতে পারলাম যেদিন উনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। রবীন্দ্র সদন থেকে যখন তার মরদেহ নিয়ে কেওড়াতলা মহাশ্মশানের দিকে যাওয়া হচ্ছিল, বিশ্বাস করুন, একটা বাড়ির একটা ছাদ, একটা বারান্দা খালি ছিল না তো বটে, সেখানে তিল ধরাবার জায়গা ছিল না। মানুষ প্রায় ভেঙে পড়ে যাচ্ছে। রাস্তার দুধারে হাজারে হাজারে মানুষ, সমস্ত রাজনৈতিক দল, যারা বিরোধী পক্ষ, যারা রাজনৈতিক, যারা এখন সরকার চালাচ্ছেন, যারা মানে প্রতি মুহূর্ত টেলিভিশনে একে অপরের নিন্দা করেন, তারা সমস্ত নেতারা একসঙ্গে হাঁটছেন। রবীন্দ্র সদন থেকে কেওড়াতলা মহাশ্মশান পর্যন্ত যত পুজো প্যান্ডেল ছিল, কারণ ওটা ছিল কালী পুজোর পরের দিন, সমস্ত কালী পুজোর প্যান্ডেলে সমস্ত রকম অনুষ্ঠান বাতিল করে সেখানে শুধু ওনার অভিনীত ছবির গান এবং ওনার লেখা কবিতা পাঠ করা হচ্ছিল। এগুলো উনি কখনো বলে দেননি যে আমি চলে যাওয়ার সময় এগুলো তোমরা করো। দর্শকের ভালোবাসা কতখানি অর্জন করলে, একজন অভিনেতার কতটা সাকসেসফুল হলে মৃত্যুর পরে উনি বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন যে ওনার মার্সিডিজ বা BMW বা পোর্শের প্রয়োজন নেই। উনি কি, তার মূল্যায়ন শুরু হয়েছিল উনি চলে যাওয়ার পরের দিন থেকে, এটা আমার বিশ্বাস। কতখানি গ্রাউন্ডে, এটা কতটা মাটি দিয়ে হাঁটতে চলতে হয়, ওই অতটা ওপরে উঠেও সেটা উনি আমাদের শিখিয়ে দিয়ে গেছিলেন। সেই জন্য উনি আমার শিক্ষক। আমি সবার সামনে আজকে স্বীকার করছি যে আমি গোপনে চুরি করে ওর কাছ থেকে অনেক জিনিস জানতে পেরেছি, অনেক জিনিস আমি নিয়ে নিয়েছি, যা আমার আগামী জীবনের পাথেয় হয়ে রইল। আর সেই সঙ্গে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির শিক্ষক হারা হয়ে গেল। আজ আর কোন শিক্ষক এখানে নেই। অনেক ভালো পরিচালক আছেন, অনেক ভালো অভিনেতা আছেন, অনেক ভালো নাট্যকার আছেন, কিন্তু তারা কেউ আর শিক্ষক না। কারণ শিক্ষক হতে গেলে প্রথমে আপনাকে মাটি দিয়ে হাঁটতে হবে। সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে যত তুমি সাকসেসফুলি হও না কেন, মাটির ওপরে পা রেখো না। আমার শিক্ষককে আমার প্রণাম। আর ভগবানকে বলি যে যুগে যুগে যেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো শিল্পী আমাদের এখানে আসেন। কাছে এসো, কাছে এসো, যত করো ডাকাডাকি, যত বলো চাই চাই, ভালোবাসা যতখানি দূরে যায়, তত দূরে চলে যায় অরণ্য তরাই, বুনো পাখি, সাপদ জঙ্গল। প্রেমের কি এত মনোবল, আহ্বান ফেলে রেখে দূরে চলে যাবে? দূরে গিয়ে কি করে সে হৃদয় জুড়াবে? দূরে দূরে ঘুরে ঘুরে শরণার্থী হাওয়া বনের বহ্নির কাছে রেখে আসে চাওয়া। ভালোবাসা থেকে যাবে হাওয়ার মতন অগোচর শুনশান। প্রেমের কি হলো অকুলান? কাছে এসো বলে যত ডাকি, মহানিম, শিশু, বুনো পাখি আষাঢ়ি তাড়ায় যায় দূরে। পৌষ প্রখর হাওয়া ঘুরে ঘুরে খুঁজে দেখে অরণ্য তরাই। কোথায় কে বলেছিল চাই চাই, তাকে আমি চাই। দূরে চলে গেছে সে তো আজ কতদিন, তারই মতো হতে চেয়ে দুঃখহীন। শরণার্থী হাওয়া বনের বহ্নির কাছে রেখে আসে চাওয়া। কিছু ঘটনা চিরকাল মনে গেঁথে যায়। বিশেষ করে শুটিংয়ের সময় সৌমিত্রবাবু থাকতেন এক অন্য ছন্দে। তখন তিনি সবার প্রিয় সৌমিত্রদা। বেশ কিছু ঘটনার স্মৃতিচারণা
শুনে নেওয়া যাক শ্রী প্রেমেন্দু বিকাশ চাকি মহাশয়ের কাছ থেকে। শ্রী প্রেমেন্দু বিকাশ চাকি। নমস্কার, আমি প্রেমেন্দু বিকাশ চাকি, কলকাতার কতকথার একজন সাধারণ সদস্য। আমি যেহেতু সিনেমা জগতের সাথে দীর্ঘদিন বাংলা সিনেমার সাথে যুক্ত, সৌমিত্রদার সাথে কত কাজ করেছি বা কত ছবি করেছি সেটা বোধহয় অঙ্কটা অনেকই। কিন্তু সৌমিত্রদা ছিলেন আমার, মানে আমি সৌমিত্রদার প্রতিবেশী, যার ফলে একটা সময় সৌমিত্রদা কিছুদিন অসুস্থ হওয়ার আগে অবধি, মানে বছর দেড়েক আগে অবধি, সৌমিত্রদা প্রত্যেকদিন মর্নিং ওয়াকে বেরোতেন এবং আমার সাথে দেখা হতো। এবং দেখা হলে যেটা হয় যে সৌমিত্রদাকে দেখা হলেই আমার সকালবেলায় প্রণাম সেন্ট্রাল পার্কের পাশে দাঁড়িয়ে, তারপরে কথাবার্তা। একদিন হঠাৎ করে সৌমিত্রদা বললেন যে তুমি সকালবেলা প্রত্যেকদিন প্রণাম করো, আমার তো এরপরেই সকালবেলায় প্রণাম পাওয়াটা একটা অভ্যাস হয়ে দাঁড়াবে চাকি। তা আমি বললাম যে সেই অভ্যাসটা আমার পক্ষে খুব ভালো, কারণ সকালবেলায় যখন দিনের শুরু হচ্ছে যার পায়ে হাত দিয়ে, তার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। আমি অত্যন্ত ভাগ্যবান সেই মানুষটির পায়ে হাত দিয়ে আমি দীর্ঘদিন সকাল শুরু করতে পেরেছি। 2004 সালে আমরা একটা ছবি করেছিলাম যেটা ভীষণভাবে উল্লেখযোগ্য, ক্রান্তিকাল, এবং এই ছবিটার শুটিং হয়েছিল 2003-এ, এবং ঠিক এই কালী পুজোর আগে, মানে দুর্গাপুজোর পরে এবং কালী পুজোর আগে ওই সময়টায়, এবং পুরো শুটিংটাই হয়েছিল ইটাচুনা রাজবাড়িতে। তখন ইটাচুনা রাজবাড়িতে পুরোটাই শুটিংয়ের জন্য দেওয়া হতো এবং আমরা ওখানেই টোটাল ছবিটা ক্যাম্প করে করেছিলাম। এবং সেখানে সৌমিত্রদার বিরাট একটা ভূমিকা। সৌমিত্রদা সাধারণত শেষের দিকে 4 ঘন্টার বেশি শুটিং করতেন না, কিন্তু সেই সময়ও কিন্তু সৌমিত্রদা শুটিংয়ের ব্যাপারে ভীষণ একটা ডিসিপ্লিন ছিল। কিন্তু ওখানে যেহেতু আউটডোর এবং ফিল্মে শুটিং, সুতরাং আমাদের অনেকগুলোই ক্যালকুলেশন করে নিতে হতো ফিল্মে শুটিং করবার সময়, যে কোন সিনটা ধরবো এবং কোন সিনটা ধরলে পরে আমাদের ফিল্মের অভাব হবে না, কারণ ফিল্মটা তো আমরা একবারে অত স্টক তুলি না। একটা স্টক মানে 400 ফিট, সেটা 4 মিনিটের ফুটেজ আমরা পাই। সুতরাং আমাদের সারাক্ষণই ক্যালকুলেশন করতে হয় যে সিনটা ধরবো সেই সিনটা যদি একবারে না হয় তাহলে পরে কতটা ফিল্মের কি হতে পারে না হতে পারে, একটা অঙ্ক। তো এরকমই একটা অঙ্ক করতে গিয়ে দেখা গেল যে একদিন সৌমিত্রদাকে মানে রাত্রে থাকতেই হবে, কিন্তু হয়তো ওটা একটু এক্সটেন্ড করবে। তো যথারীতি শুটিং প্যাক আপ হয়েছে। সন্ধ্যের রাত্রিবেলার দিকে আমরা ছাদের কোনায় একটা বারান্দাতে আমরা বেশ কয়েকজন আমাদের টিমের আমরা বসে গল্প করছি। তা আমাকে সেখানে বারবারই বলে পাঠানো হচ্ছে যে আসার জন্য। তা আমি যাচ্ছি যখন, তখন সৌমিত্রদার সাথে আমার বারান্দায় দেখা। বললেন কোথায় চললেন? আমি বললাম যে ওই সকলে একটু ওখানে ডাকছে তাই যাচ্ছি। বললো, ও, আমাকে কোনায় ফেলে রেখে তুমি যাচ্ছ? মানে আমার সেই সময় সাহস নেই সৌমিত্রদাকে বলবো যে দাদা চলুন, কিন্তু হাসতে হাসতে যখন বললেন, আমি বললাম দাদা যাবেন? তো কেন নয়, কি আছে ওখানে? আমরাই আছি এখনো পর্যন্ত, ডিরেক্টর মানে শেখর দা বা রূপা এসে পৌঁছয়নি। সৌমিত্রদা একবারের জন্য কোনো রকম কিছু না বলে, মানে কোনো রকম চিন্তা ভাবনা না করেই চলে এলেন সেখানে। আমি ডিওপি
এবং আমার সাথে অ্যাসিস্ট্যান্ট এবং চিফ অ্যাসিস্ট্যান্ট যারা ছিলেন আমরা সকলে বসলাম। সৌমিত্রদা ওখানে আমাদের সাথে গল্প শুরু করলেন। গল্প করতে 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 একটা সময় তার আবৃত্তি আমরা সকলেই জানি, একটার পর একটা নন স্টপ উনি বলে যাচ্ছেন। এই কবিতা বলাটা সকলেই জানেন, এবং সৌমিত্রদার কবিতা লেখা এটা আরেকটা ব্যাপার। সৌমিত্রদা ফ্লোরে যখন কোথাও একলা বসে থাকতেন, হয়তো তার পাঠটা দেখা হয়ে গিয়েছে, এবার আমাদের আলো করতে সময় লাগছে বা অন্য কোনো আর্টিস্টের আসতে সময় লাগছে বা কিছু, কখনো সৌমিত্রদা ফ্লোর ছেড়ে খুব একটা বেরিয়ে যেতেন না। যে আমি সেটা কিন্তু একদম শেষের দিকে দেখেছি, যখন উনি ঘড়ি ধরে অভিনয়ের সময় দিতেন, তখনও দেখেছি উনি ফ্লোর ছেড়ে যেতেন না। উনি ফ্লোরের একটা কোনায় বসতেন এবং সেখানে বসে উনি লেখালেখি করতেন। তো এরকমই একটি শুটিংয়ে সৌমিত্রদা লেখালেখি করছেন এবং যথারীতি করেও রেখেছেন। আমি আলো করে শর্ট যখন ক্যামেরা রেডি করছি, হঠাৎই দেখলাম আমার ক্যামেরার ফোরগ্রাউন্ডে একটা প্যাড এবং সেখানে কিছু লেখা, এবং লেখাটা সৌমিত্রদার হাতের লেখা। দেখলাম যে সৌমিত্রদা অলরেডি সেটা সাইন করে কমপ্লিট করে রেখেছেন। বললাম যে যাক, এই প্যাডটাকে সরিয়ে দিই। আমি সরিয়ে রেখে দিলাম, দেখি কি হয়। এবার কিছুক্ষণ পরে খোঁজ শুরু হলো। খোঁজটা কিন্তু অন্য কেউ নয়, যথারীতি সৌমিত্রদা একবার বললেন, এখানে একটা প্যাড রেখেছিলাম, গেল কোথায়? আমার দিকে তাকিয়ে বললাম, রেখেছিলেন নাকি? বললো হ্যাঁ। কিছুক্ষণ পরেই দেখলাম যথারীতি পরিচালক বলে উঠলেন যে প্যাডটি যদি ওখান থেকে সরে থাকে তাহলে ওটা একমাত্র চাকরির কাজ। সৌমিত্রদা বললেন, আমার দিকে তাকিয়ে হেসে, সত্যি কি সরিয়েছ? বললাম, দাদা কি মনে হচ্ছে আপনার? কিন্তু আমি আর মন থেকে বলতেও পারছি না যে হ্যাঁ আমি সরিয়েছি, আমি জানি। তারপরে যখন লাঞ্চ ব্রেকের সময় হঠাৎ আমাকে এসে বললেন, শোনো, চোরকে কিন্তু দেখলে বোঝা যায়। তাই বললাম, দাদা সত্যি চুরিটা ধরে ফেলেছেন? বললাম, হ্যাঁ ধরে ফেলেইছি। তো লেখাটা কেমন লাগলো? আমি বললাম, খুব তাড়াহুড়োতে দেখেছি, পড়তে পারিনি, রাতে পড়ে আপনাকে বলবো, ফ্লোরে পড়বো না। তা আমি বললাম, দাদা মানে চুরি যখন করেছি শাস্তি কি আপনি দেবেন? বললো, এসো, শাস্তি তো আছেই, আমরা একসাথে লাঞ্চ করব। তা আমি দাদার সাথে গেলাম, গিয়ে বসলাম। দাদার খাওয়াটা একটা অদ্ভুত ছিল। দাদা কোনো খাওয়াতেই আমি দেখিনি যে উনি খুব একটা আপত্তি করছেন, মানে আমার দেখা আর কি। যা দেওয়া আছে একটু চামচ দিয়ে তুলে নিয়ে খেলেন, যদি খুব পছন্দ হয় তাহলে পুরোটা খাবেন, আর পছন্দ না হলে পরে সেটা খাবেন না, কিন্তু সেটা নিয়ে কোনো বক্তব্য নেই, মানে কেন খাবেন না বা ভালো বা খারাপ বা এইরকম কোনো বক্তব্য ছিল না। বরঞ্চ ওই খেতে খেতে গল্প করাটা একটা বিরাট বড় মানে একটা বিরাট আড্ডা হতো আমাদের। প্রায় সময় লাঞ্চের সময় হতো, বিশেষ করে দাদা যেদিন ডাকতেন। এবার ওখানে খেতে খেতেই তখন আমি বললাম যে শাস্তি কিন্তু দিতেই হবে আপনাকে, যখন আপনি চোর ধরে ফেলেছেন। তো বলেছে, আজকে আর শাস্তি দিতে পারবো না, কালকে তুমি শাস্তি পাবে। আমি পরের দিন সকালবেলায় লাইট কমপ্লিট, তখন দাদা আসবেন এরকমটাই। কিছুক্ষণ পরেই শুনলাম দাদা এসে গিয়েছেন, মেকআপ রুমে রয়েছেন, ফ্লোরে আসবেন। সুতরাং তার আগে আমাকে রেডি হতে হচ্ছে। সমস্ত কিছু রেডি করে যখন দাদা ঢুকলেন, ঢুকে বললেন যে তাহলে লাঞ্চে দেখা হচ্ছে। ঠিক আছে, আর কোনো কথা নেই, কাজ করছি। লাঞ্চে যখন গেলাম, দাদা তখন আমাকে আবার একটি কবিতা, তার সই করা, নিচে নাম লিখে আমাকে বললেন শাস্তি। এই হচ্ছেন সৌমিত্রদা, এবং একটা মানুষ যাকে যে অত বড়, মানে অত গুণী, শুধু অভিনয় নয়, সাহিত্য,
মানে লেখা পড়া সব দিক দিয়ে তার যে মানে তুলনা করা যায় না এরকম একটা মানুষ। হয়তো আগামী দিনে এরকম একজন মানুষকে পাবো কিনা সন্দেহ আছে, কিন্তু তার জীবনযাত্রা ছিল অত্যন্ত সাধারণ। অতি সাধারণ একটা গাড়ি তিনি ব্যবহার করতেন, নিজস্ব গাড়ি, একটা বাড়ি, কিন্তু বাড়িটা বাড়ি, কোনো সেট নয়, বিরাট সাজানো, প্রচুর প্ল্যান করা, এখানে ওটা ওখানে সেটা, এ দেওয়ালে অমুক, কিছু নয়, একটা বাড়ি। প্রয়োজন অপ্রয়োজনে যেখানে হাত দিলে পরে এই জিনিসটা পাওয়া যাবে, বা এটা এখানে থাকলে ভালো, বইগুলো যেটা উনি পড়তেন বোঝা যেত যে কোনটা উনি পড়ছেন, কোনটা পরে পড়বেন। শেষ যেদিন সৌমিত্রদার সাথে ওনার বাড়িতে আড্ডা হলো, সেটা একটা দায়িত্ব পড়েছিল যে সত্যজিৎ রায়ের অরণ্যের দিন রাত্রির ওপর একটি বক্তব্য উনি রাখবেন, কিন্তু সেদিন লকডাউন হওয়াতে উনি পেরে উঠছিলেন না। তাই ব্যাঙ্গালোর থেকে আমাকে ফোন করা হলো যে সত্যজিৎ রায়ের ওপর উনি বলবেন, যদি আমি একটু ওনাকে সাহায্য করি। তা আমি দাদার কাছে পৌঁছেছিলাম অনেক আগে, এবং পৌঁছে আমায় বললো যে তুমি ব্যবস্থা করে নাও, আমি যে বলবো এতক্ষণ কি করে কি করবে, তুমি তো কিছুই আনোনি। আমি বললাম না, আমি তো কিছু আনিনি, মানে কি আপনি ফোনে কথা বলবেন আর আমি শুনবো। তো বললো তাহলে ফোন কি তুমি ধরে থাকবে? আমি বললাম না, আপনার ওই দেখে নিচ্ছি কি করা যায় বলে ওনার ইজেলটাকে নিয়ে এলাম। উনি ছবি আঁকতেন, বললো ও এই ইজেলটা আমি কতদিন ব্যবহার করিনি, তুমি আবার এটা আনছো? আমি বললাম ঠিক আছে, আজকে আমি ব্যবহার করছি, তার জন্য আমি পরিষ্কার করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। ইজেলে খুব ধুলো পড়েছে বলে, হ্যাঁ অনেকদিন ছবি আঁকা হয়নি। এবার ওই ইজেল নিয়ে তাতে সেট করে দিলাম। সৌমিত্রদা বসে পুরো দীর্ঘ একটা সাক্ষাৎকার দিলেন। সাক্ষাৎকারের আগে এবং পরে সেদিন আমি বারবার করে বলছিলাম যে আপনি কেন এই সময়ে বেরোচ্ছেন। তখন উনি আমাকে একটা কথাই বলেছিলেন, কেউ আমাকে ডাকেননি, আমি তাদের বলেছি যে আমি বেরোবো। তার কারণ এই কাজগুলো যদি শেষ না করে যাই তাহলে আমার এই কাজগুলো শেষ হবে না। আমি শেষ করার এত কিসের তাড়া, সমস্ত কিছু ঠিক হোক তারপর আপনি যাবেন। উনি বললেন ঠিক হবে কবে তাই তো জানি না, তার মধ্যে যদি আমি বেঠিক হয়ে যাই তাহলে তো ছবিগুলো হবে না গো। যাই হোক, সেটাই আমার সৌমিত্রদার সাথে দীর্ঘ আড্ডা এবং তার বাড়িতে বসেই। এবং সেদিন যখন চলে আসছি তখন দাদা গেট অব্দি এলেন। আমি বললাম আবার বাড়ি আসছেন কেন আপনি? বললো না, এখন তো একদমই বাড়িতে বন্দি, এই সূত্রে একটু হাঁটা হয়ে গেছে। তা আমি রাত্রিবেলায় দাদার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, সবকিছুই পড়েই আমি প্রায় 10টা নাগাদ আমি ওনার বাড়ি থেকে বেরোচ্ছি, এবং লকডাউন, চারিদিকে অন্ধকার। দাদা গেটের সামনে দাঁড়িয়ে হঠাৎ করে হাত তুললেন। দাদার মুখটা আমি সেদিন অন্ধকারের মধ্যে ভালো দেখতে পাইনি, কিন্তু চাঁদের আলোতে এখন আমার চোখে দাদার সেই হাত নেড়ে দেওয়াটা মনে পড়ে। এবং ওটাই আমার সৌমিত্রদার সাথে শেষ দেখা, শেষ কথা বলা। তার একটি ডায়লগ অপামর মানুষের কানে এখনো বাজে, ফাইট কনি ফাইট। এটা কেবলমাত্র একটা সংলাপ নয়, জীবনবোধের মন্ত্র। কনি অর্থাৎ শ্রীপর্ণা মুখোপাধ্যায়ের মুখে শুনে নেব তার প্রিয় খিদ্দার গল্প। শ্রীমতী শ্রীপর্ণা মুখোপাধ্যায়। আমার তো মানে ওনাকে আই ফাউন্ড হিম অ্যাজ আ ভেরি গুড হিউম্যান বিইং।
কারণ কারণ কি মানে আমার যে ফিল্মটা হয়ে গেছে এটা তো আমি একটাই মাত্র বই করেছি, আর তো করিও নি, কতদিন আগেকার 30 বছর আগেকার, 30-35 বছর আগেকার ঘটনা। তো তারপরেও আমার সাথে যখন আমার লাস্ট বোধহয় বছর 2 আগে ওনার সঙ্গে লাস্ট দেখা হয়েছিল, 1 বছর তো এই ইয়ের জন্য, কোভিডের জন্য বাড়িতেই কেটে গেল। তো তার আগে যখনই আমার ওনার সঙ্গে দেখা হতো, মানে ওনাকে যখন আমাদের ওই ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি কিংবা লেক ক্লাব এখানে ইনভাইট করা হতো ইয়ে করবার জন্য, কোনো ডিবেটের জন্য বা কোনো ওনার নাটকের ট্রুপ নিয়ে উনি আসতেন, কিংবা ইয়ে হতো এই আবৃত্তির জন্য আসতেন। তো একবার তো দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন, তখন মানে উনি একবার এসেছিলেন, তখন আমাকেই বলা হয়েছিল ওনাকে ইন্ট্রোডিউস করিয়ে দিতে। প্রত্যেকবার আমাকে দেখে উনি এত খুশি হতেন, এত স্নেহ করতেন যে আমার সেটাই আর কি ভীষণ মানে মনে হতো যে হি সাচ এ জেনুইন পারসন, হি ওয়াজ এ ভেরি ভেরি নাইস মানে হিউম্যান বিং। কিছু স্মৃতি বলতে বিশেষ কোনো স্মৃতি আমার খুব মনে না পড়লেও মানে ওনাকে আমার যেভাবে মনে পড়ছে সেটা হচ্ছে ওনার ব্যক্তিত্বটা যেটা ছিল, ইট ওয়াজ ভেরি ভেরি প্লেজেন্ট। মানে উনি যখন সেটে থাকতেন আমাদের হইচই করে আনন্দ, মানে গান টান গেয়ে টেয়ে জমিয়ে রাখতেন। যখন একসঙ্গে সবাই মিলে কাজে যাচ্ছি, মানে শুটিংয়ে যাচ্ছি, তখন গাড়ির মধ্যে থেকে থেকে হঠাৎ হঠাৎ উনি গান গেয়ে উঠতেন, আবৃত্তি করে উঠতেন। এগুলো সব যেন আমাদের মনে হয় একটা এক্সট্রা পাওয়া। তো এই সবগুলো আমার তো, আর বিশেষ করে পরবর্তীকালে যখন ওনার সঙ্গে আমার খুব কিছু দেখা সাক্ষাৎ হতো না, তখন মানে যখন আমি ওনার সঙ্গে গিয়ে দেখা করতাম, আমাকে দেখে ভীষণ খুশি হতেন, আরে তুই কোথায় আছিস, কি করছিস এখন, সমস্ত খোঁজ নিতেন। এমনকি আমার হাজব্যান্ড এখন কি কাজ করছে এগুলো উনি ভীষণ মানে ইন্টারেস্ট নিয়ে জানবার চেষ্টা করতেন। তো এই সব ওই পরের ঘটনাগুলো সেগুলোই আমার খুব মনে পড়ে। হি ওয়াজ সাচ এ নাইস হিউম্যান বিইং অ্যান্ড হি ওয়াজ সাচ এ প্লেজেন্ট পার্সোনালিটি। মানে যখন উনি থাকতেন আমাদের, মানে যেদিন উনি থাকতেন না আমার ভীষণ মানে মন খারাপ হতো আমাদের যে আজকে উনি নেই, মানে নোবডি টু হ্যাভ মানে এন্টারটেইন আস। হ্যাঁ, এত অ্যাফেকশনেট ছিলেন যেন আমাকে দেখেই, মানে একবার আমার মনে আছে আমাকে দেখে বললেন যে এই আমার ফোন নাম্বারটা তোর আছে? তো আমি বললাম যে না, আমার তো তোমার ফোন নাম্বারটা নেই। তখন তুই আমার ফোন নাম্বারটা রাখ, তুই আমাকে মাঝে মাঝে ফোন করবি, আমার খুব ভালো লাগবে। তারপরে আরেকবারও আছে উনি একবার আমাদের লেক ক্লাবে নাটক করতে এসেছিলেন, আর সেই সময় আমি সবসময় যখনই যেতাম নাটক দেখতে আমি পিছন দিকে গিয়ে ওনার সঙ্গে একবার একটু প্রণাম করে আসতাম, দেখতাম ওনাকে। তো আমি যখন যাব দেখছি ওনার মেয়ে সামনে দাঁড়িয়ে আছে। তো আমি প্রত্যেকবারই যেটা বললাম যে আমার মনে হতো যে হয়তো ভুলে যেতেই পারে, তো আমি ওকে বললাম যে আমি না শ্রীপর্ণা কোনি, আমি একটু ওনার সঙ্গে কি একটু দেখা করতে পারি? তো ওর মেয়ে সঙ্গে সঙ্গে আমাকে বললো যে তুমি দেখা করোনি, যাও যাও বলে ওইখান থেকে দাঁড়িয়ে দেখা বলে বাপি তোমার কোনি এসছে। উনি সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে কই কই তুই এসছিস, ও মা তুই ছিলিস নাকি, তুই দেখেছিস কেমন লাগলো? তো ইউনো অল দিস মেড হিম what he was. উনি এতটাই সকলের সঙ্গে মিশতে পারতেন, মিশুকে ছিলেন যে he was very dear to not only me, to many people. I really miss him. দীর্ঘদিন তাকে কাছে থেকে প্রত্যক্ষ করেছেন, দেখেছেন তার অভিভাবক সুলভ চলন, তাই স্মৃতিমেদুরতা ভিড় করে আসে পার্থসারথী দেবের আর্দ্র কণ্ঠে। শ্রী পার্থসারথী দেব। সৌমিত্রদাকে প্রথম দেখি খুব অল্প বয়সে স্টার থিয়েটারে তাপসী নয়তো শেষাগ্নি দুটো নাটক পরিবারের সঙ্গে দেখতে গিয়েই সৌমিত্রদাকে প্রথম দেখা। দুটো নাটকই দেখা হয়েছিল। দ্বিতীয় দেখা নানা ছায়াছবি ছাড়াও সম্মুখে দেখা 1973 সালের 5 কি 6 অক্টোবর কফি হাউসের সামনে। আমি সেখান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার দেবতার আবির্ভাব, সেখানে দাঁড়িয়ে আছেন উনি আর দীপা বৌদি। এর পরবর্তীকালে ওনার সহ অভিনেতা হিসেবে নানান জায়গায় ধারাবাহিক কি সিনেমাতে ওনার সহ অভিনেতা হিসেবে আমি কাজ করার সুযোগ পাই এবং ওনার পরামর্শ মতো, এবং ওনাকে যদি জিজ্ঞাসা করতাম যে দাদা এটা কি ঠিক আছে, এটাকে ঠিক মতো বলছি, তো উনি সেটা সঠিক পরামর্শ দিতেন এবং খুব সুন্দর গাইড করতেন। এটা সবাইকেই করতেন উনি। এবং সর্বক্ষণ উনি মানে
যে এনার্জেটিক লাগতো ওনাকে, এবং সব সময়, এবং জীবনের শেষ দিন পর্যন্ত কোনো সময় বুঝতেও পারিনি যে উনি সুস্থ কি অসুস্থ কি, সব সময় হাসছেন। সৌমিত্রদাকে একবার আমি নূরপুরে রাজা সেনের জল পড়ে পাতা নড়ে ধারাবাহিকের সময় আমরা নূরপুরে গিয়েছিলাম। সেখানে দীর্ঘক্ষণ সৌমিত্রদার সঙ্গে আমার কথা হয়, অভিনয় নিয়ে নানা দিক নিয়ে কথা হয়। উনি আমাকে বলেন যে যদি কোনো দিন মনে করো আমার কাছে সবসময় আসতে পারো। আমি পাগলের মতো ফ্যান। শুধু তো অভিনয় নয়, সৌমিত্রদার লেখা, সৌমিত্রদার কবিতা, সৌমিত্রদার লিটল ম্যাগাজিনের সম্পাদনা করা, সব ব্যাপারেই ওনার হাত ছিল। আমরা কোথাও কোনো অনুষ্ঠানে গেছি সবাই, অনুষ্ঠানের শেষে সৌমিত্রদার গান শুনছি কি কবিতা শুনছি, তখন বাড়ি ফেরার তাগিদ অনুভব করছি না যে সৌমিত্রদা কি অসাধারণ গান গাইতে পারেন, সেটা জানতাম না, যখন জানতে পারলাম। সব দিক দিয়ে সৌমিত্রদার এক অসাধারণ প্রতিভা ছিলেন, বহুমুখী প্রতিভা। এছাড়া সৌমিত্রদার যে সংগ্রামী মনোভাব, সেটাও আমরা শেষ দিন পর্যন্ত দেখতে পাই। আর্টিস্ট ফোরাম যখন নাকি একটা সমস্যার মধ্যে পড়ে বিশেষ একটি কারণে, বাইরের কিছু জড়িত ছিল, সৌমিত্রদা অসুস্থ অবস্থাতেও কিন্তু সৌমিত্রদা সঠিক মতামত দিয়ে আর্টিস্ট ফোরামকে সঠিক পথে চলার দিক নির্দেশ করে দিয়েছিলেন। সৌমিত্রদার অভাব সবসময় অনুভব করব। সৌমিত্রদা চলে যাওয়া মানে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি অভিভাবকহীন হওয়া, এবং আমরা পিতৃহারা হওয়ার মতোই হয়েছে। মহানায়কে যাওয়ার পর সৌমিত্রদার যাওয়া অপূরণীয় ক্ষতি। এ নিয়ে কোনো কিছু বলার নেই। তবে যেখানেই উনি থাকুন, ভালো থাকুন, এইটুকুনি কামনা করি। শেষের বেশ কিছুদিন তিনি ছিলেন সৌমিত্রবাবুর সঙ্গে একাত্ম হয়ে। আড্ডা জমে উঠত কখনো সৌমিত্রবাবুর গল্ফ গ্রিনের বাড়িতে অথবা শুটিংয়ের ফ্লোরে। শরদিয়া অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনে নেব তাঁর স্মৃতিচারণ সৌমিত্রবাবু সম্পর্কে। শ্রী অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। কিছু কিছু মৃত্যু সংবাদ আছে যা মনকে ভারাক্রান্ত করে তোলে, কিছু মনকে আঘাতও করে, আবার মনের অনুভূতিগুলোকে নাড়িয়ে দেয়। সেরকম একটা মৃত্যু সংবাদ ছিল সৌমিত্রদার চলে যাওয়াটা। সৌমিত্রদা তো শুধু অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন কবি, লেখক, নাট্যকার, ছবি আঁকিয়ে সব কিছুর একটা আধার। উনি ছিলেন আমাদের কাছে একটা আবেগ। সেই ছোটবেলা থেকেই ওনার নাম শুনে আসছি, ওনাকে পর্দায় দেখে আসছি। সৌমিত্রদার বাবা বলতেন যে প্রত্যেক মানুষের একটা বড় গাছের মতো হওয়া উচিত। বড় গাছ যেমন পথিককে ছায়া দেয়, পাখিদের আশ্রয় দেয়, সৌমিত্রদা সেরকম গাছের মতো ছিলেন, অনেককে আশ্রয় দিয়েছিলেন, তার ভেতর আমিও একজন। উনি সব জায়গায় আমাকে ওনার বিশিষ্ট বন্ধু বলে পরিচয় দিতেন। আমি লজ্জায় কুঁকড়ে যেতাম। পরে জিজ্ঞেস করেছিলাম কেন বলেন, উনি বলেন তুমি তো আমার বন্ধুই, আমি সবাইকে বন্ধুর চোখেই দেখি। পরে সেটা বুঝতে পেরেছিলাম যে উনি সত্যি সবাইকে বন্ধুর চোখে দেখে। সৌমিত্রদার সম্বন্ধে বলতে গেলে অনেক কথা বলতে হয়, সে বলার জায়গা আজ নয় বা তার শেষও হবে না। তবে উনি ছিলেন সিনেমার মতন, ওনার সামনে বসে কথা বলা, ওনার কথা শোনাটা অনেকটা সিনেমার মতন ঘটনাবহুল। তাই আজ ওনার চলে যাওয়াটা এখনো মেনে নিতে পারছি না, কিন্তু জীবন তো এরকমই, তাই আমাদের মেনে নিতে হবে। তবে উনি আমাদের মনের কোঠায় আমৃত্যু থেকে যাবেন। ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।
ভালোবাসা মানে কেবলই যাওয়া, যেখানেই থাকি না কেন উঠে পড়া পেয়ে গেলে নিকটতম যান। কলকাতা কিছুতেই ফুরোতে চায় না, কোনো রাস্তা ফুরোতে চায় না। কখনো তুমি মিনিবাস ধরে নেবে, আমি ঝংকার দেওয়া ট্রাম। তারপর থেকে কেবলই যাওয়া, কাছ থেকে অনেক দূরে, কিংবা সময় ঠিক করা থাকলে কাছে আসা। ক্যাথিড্রালের দুর্লভ ঘণ্টা বাজছে, সখ্যতায় ভরে উঠছে ময়দান মাঘের বিকেলে। এক চিলতে গুলি, তারই নাম সুখ। তারই অন্ধকারে আমি স্পর্শ করেছিলাম তোমার দিব্য চিবুক। সঙ্গে সঙ্গে শৈল শানু আধার হয়ে এলো। গোলপাতা ছাউনির ঘর শীতরাত্রির স্বপ্নকটি মুড়ি সুড়ি দিয়ে বসে গেছে। শিলাতল ব্যগ্র হয়ে কেড়ে নিচ্ছে উত্তাপ কোমল দুজনের থেকে। তোমার চিবুক স্পর্শ করে কত দূর আমরা যেতে পারি। এক চিলতে গুলি, তারই নাম সুখ। তারই অন্ধকারে স্বপ্ন থেকে স্বপ্নে প্রস্থান আলবাত সম্ভব। অথবা দুঃখের ভিতর থেকে আরো দুঃখের ভিতর নিয়ে যেতে পারে ভালোবাসা। ভালোবাসা মানে কেবলই যাওয়া। কলকাতা রোল করা গালিচার মতো কেবলই খুলে যাচ্ছে, কেবলই আমাদের পায়ের নিচে ফুরোচ্ছে না। তবু ভালোবাসা ফুরায়ে গেলে আমি অপ্রেম থেকে চলে যাব বলে অভিমানে বাস স্টপে এসে হাত নেড়ে ডাকি। ভালোবাসা কখনো কখনো চলে যাওয়া, ঘর গড়ে ঘর ভেঙে ফেলা, তারপর উঠে পড়া পেয়ে গেলে নিকটতম ট্রাম। পড়ে থাক রাজবংশ, বৈভব, যা কিছু, সব ছেড়ে চলে যেতে পারে শুধু ভালোবাসাই। সেই কোনোদিন ফিরে এসে তাকাতে পারে অকপটে, অনিমেষ। ক্যাথিড্রালে ঘণ্টা বাজলেই কিনতে থাকবে মুহূর্ত এন্তার, এক রাস ব্যক্তিগত নীল নক্ষত্রমালা।